আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখান থেকে আজকে আমাদের এই চূড়ান্ত মডেল টেস্টে অংশগ্রহণ করছেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি 2024 এর অংশ হিসেবে আমাদের নিত্যদিন আয়োজন করা হচ্ছে চূড়ান্ত মডেল টেস্ট। আশা করছি আমাদের এই মডেল টেস্টগুলো আপনাদের প্রস্তুতিতে একটুখানি হলেও সহায়তা করবে ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিকে সামনে রেখে আমাদের একটা স্পেশাল পিডিএফ শিট তৈরি করা হয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার নিয়ম অনুযায়ী খুব সহজেই সেটি কিন্তু সংগ্রহ করতে পারবেন। শুরুতেই রয়েছে আমাদের বাংলা। ভাষা কি? ভাষা হলো ভাবের উচ্চারণ। তাহলে সঠিক উত্তর করবো আমরা ভাবের উচ্চারণ। ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? এর আদিম উৎসগুলো হচ্ছে অনার্য ভাষা। পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন মূলত একজন বৈয়াকরণিক। ঘোড়ার ডিম কোন জাতীয় শব্দ? ঘোড়ার ডিম আমরা কিন্তু প্রায় কথাটা ব্যবহার করি যে ঘোড়ার ডিম, তাহলে কোন জাতীয় শব্দ? এটি হবে সমাসবদ্ধ শব্দ। কোনটি দেশি শব্দ নয়? দেশি শব্দ নয়, দখল। রাজপুত এটি কোন ধরনের শব্দ? রাজপুত এটি হচ্ছে যুগরূঢ় শব্দ। ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? ষষ্ঠ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটি হবে শস যুক্ত থ। তাহলে এখানে সঠিক উত্তর করব শস যুক্ত থ। বাংলা ভাষায় খাঁটি উপসর্গ অর্থাৎ খাঁটি বাংলা উপসর্গ কতটি? বাংলা ভাষায় মানুষ একটু বেশি কথা বলে, তার মানে বেশি হবে, অর্থাৎ 21টি। আর এখানে নোট নোট করে নেবেন, লিঙ্ক প্রশ্নটা নোট করবেন যে সংস্কৃত উপসর্গ 20টি। অন্ধজনে দয়া করো, তাহলে এখানে স্বার্থ বা সত্য ত্যাগ করতে হবে, তাহলে এখানে হবে সম্প্রদানে সপ্তমী। কোন বাক্যটির সংক্ষিপ্ত রূপ জিজ্ঞাসা? জিজ্ঞাসা কোনটির সংক্ষিপ্ত রূপ? সঠিক উত্তর করব আমরা জয় করিবার ইচ্ছা। আপনারা বিষয়টা একটু খেয়াল করবেন, আমরা কিন্তু প্রশ্নটা একটু ভিন্নভাবে সাজিয়েছি আজকে। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এটি কোন ছন্দভুক্ত? বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এটি স্বরবৃত্ত। ব্যাকরণ মঞ্জুরি কার লেখা? ব্যাকরণ মঞ্জুরি ডক্টর মোহাম্মদ এনামুল হকের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটি তুলনা করেছেন? মানব জীবনের সাথে তিনি তুলনা করেছেন নদীকে। মেঘনাদ বধ এর কাব্য মেঘনাদ বধ কাব্য এর স্বর্গ সংখ্যা কতটি? স্বর্গ সংখ্যা মোট 9টি। বনফুল কার ছদ্মনাম? বনফুল কার ছদ্মনাম? এটি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে সঠিক উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানানোর জন্য। কোন চরিত্রটি লাল সালু উপন্যাসে নেই? লাল সালু উপন্যাসে নেই। রহিমা রয়েছে, জমিলা এবং আমিনা বিবি রয়েছে, তার মানে করিমা বিবি লাল সালু উপন্যাসে নেই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, এটি কার লেখা? খুবই দুঃখজনক একটি গল্প। এখানে সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোনটি সঠিক? আমাদের এখানে 4টি অপশনের মধ্যে সঠিক রয়েছে কোনটি? তাহলে এখানে সজনবাদিয়ার ঘাট এটি উপন্যাস, এটি কিন্তু ঠিক নয়। বহিবীর নাটক এটি কিন্তু ঠিক রয়েছে। কোনটি উপন্যাস? এটি উপন্যাস কোনটি? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষের কবিতা, এটি এক ধরনের উপন্যাস, তার মানে এটি হবে সঠিক উত্তর। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছিলেন 1976 সালে। ইংরেজি অংশের শুরুতে আমাদের রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ইফ ইউ আর লেট এগেইন আই শ্যাল হ্যাভ টু ড্যাশ ইউ। তুমি যদি আবারও দেরি করো আই শ্যাল হ্যাভ টু ড্যাশ ইউ, তাহলে এখানে আই শ্যাল হ্যাভ টু প্যানিশ ইউ, তার মানে এখানে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। হিজ ফাদার কেম টু সি হিম ড্যাশ, তাহলে এখানে কেম টু সি হিম অফ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হাম্বল। হাম্বল মানে কি? ভদ্র। তাহলে এখানে এর বিপরীতটা কি হবে? রুড হবে। যেহেতু রুড আমাদের এখানে কিন্তু নাই, তাহলে এখানে প্রাউড রয়েছে, বাট এটা রুড হওয়ার কথা ছিল। এখানে আমাদের অপশনটা একটু মিস্টেক রয়েছে, এখানে পি হবে না, এখানে RUDE হবে। এখানে আমরা তাহলে এখানে একটুখানি অপশন আমরা লিখে দিচ্ছি RUDE, অর্থাৎ রুড মানে অসভ্য বা অশিষ্ট, এরকম আমরা বলতে পারি। ডু ইউ ড্যাশ আর্থকোয়েকস ইন ইয়োর কান্ট্রি?
তাহলে এখানে কি ডু ইউ ড্যাশ, তাহলে ডু ইউ সি কিন্তু হতে পারে না, কারণ ভূমিকম্প দেখা যায় না। তাহলে ডু ইউ ফিল, অনুভব করা যায়। ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি। তাহলে এখানে কি হবে, এখানে ডু ইউ হ্যাভ মাচ ওয়ার্ক, তাহলে এখানে মাচ ওয়ার্কটা হবে রাইট অ্যান্সার, কারণ মেনি বা লটস অফ ওয়ার্কস হয় না, কারণ এখানে মাচ ওয়ার্কস রয়েছে, মাচের সাথে আর এস করার প্রয়োজন হয় না। ডু ইউ এনজয় টিচিং, তাহলে এখানে টিচিংটা কী হিসেবে, তাহলে টিচিং এখানে আইএনজি যুক্ত ভার্ব, তাহলে এখানে হবে জিরান্ড। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমাদের যে প্রদত্ত অপশনগুলো রয়েছে, প্রদত্ত অপশনগুলোর মধ্যে কোনটি কারেক্ট সেন্টেন্স। আমরা যদি এখানে দেখি হি সেইজ, আচ্ছা এখানে আই এম কোয়াইট শিওর অফ হিজ অনেস্টি, এটি হবে সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, তাহলে এখানে ডিসাইডেড টু সেল দ্য হাউস, এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে, হি ডিসাইডেড দ্যাট, তাহলে এখানে হবে না হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড, এটি হবে রাইট অ্যান্সার। সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন থেকে রয়েছে এই প্রশ্নটি, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, আই ফিনিশড দ্য বুক ইয়েস্টারডে, তাহলে এখানে ইয়েস্টারডে রয়েছে, এখানে ভার্ব টু রয়েছে, তাহলে এটি হবে সঠিক উত্তর। Convert the following sentence to a complex one. You are too young to understand. তাহলে এখানে এটি কমপ্লেক্সে যদি আমি কনভার্ট করি তাহলে কি হবে, তাহলে এখানে ইউ আর সো ইয়ং দ্যাট ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তাহলে এটি হবে রাইট অ্যান্সার। দ্য গ্রাস ওয়াজ সো ওয়েট দ্যাট উই কুড নট সিট অন ইট, এটাকে সিম্পল সেন্টেন্সে যদি আমরা রূপান্তর করি তাহলে কি হবে, দ্য গ্রাস ওয়াজ টু ওয়েট ফর আস টু সিট অন। He did not ask me to come dash, he kept me standing at the door, তাহলে এখানে ask me to come in, তাহলে come in কথা বলা হয় না, তাহলে এখানে come in কথাটা এখানে ব্যবহার করতে হবে, তাহলে সঠিক উত্তর হবে in। dash night there was a terrible storm, তাহলে যেদিন ঝড় হয়েছে সেই দিনের কথা বা সেই রাতের কথা বলা হয়েছে, তাহলে এখানে ফিক্সড বলা আছে না, তাহলে এখানে one night there was ড্যাশ গিভিং মি বুকস হিজ প্রিপেয়ার্ড নোটস ফর মি, তাহলে এখানে সঠিক উত্তর হবে বিসাইডস গিভিং মি বুকস, এটি হবে সঠিক উত্তর। আই ডু নট ড্যাশ হিজ অ্যাড্রেস, তাহলে আই ডু নট রিমেম্বার, তার মানে এখানে রিমেম্বার দ্বারা আমরা কিন্তু সেন্টেন্সটা ফিল আপ করতে পারি। আই হ্যাড টু গো ঢাকা ড্যাশ মাই সিস্টার ম্যারেজ, তাহলে এখানে আমি ঢাকা গিয়েছিলাম আমার বোনের বিয়ের জন্য, তাহলে এখানে আমরা ব্ল্যাঙ্কে কি বসাতে পারি, এখানে ব্ল্যাঙ্কে বিকজ অফ, এটি হবে রাইট অ্যান্সার। আই হ্যাড টু গো টু ঢাকা বিকজ অফ মাই সিস্টার্স ম্যারেজ। মেনি ফ্রিডম ফাইটার্স ডাইড ড্যাশ দ্য কান্ট্রি, তাহলে দেশের জন্য মারা গেলে কি হয়, ফর ব্যবহার করতে হয়, তাহলে এখানে হবে ডাইড ফর দ্য কান্ট্রি। আই ড্যাশ মাই প্রেয়ার বিফোর আই গো টু বেড, তাহলে বিফোরের ব্যবহার করা হয়েছে, তাহলে বিফোরের পূর্বে এবং বিফোরের পরের যে বিষয়টা রয়েছে, তাহলে এখানে করতে হবে কি, আই সে মাই প্রেয়ার বিফোর আই গো টু বেড। চেঞ্জ দ্য ওয়ার্ড ক্লিয়ার ইনটু ভার্ব, তাহলে ক্লিয়ার এর ভার্ব ফর্ম কি হবে, তাহলে ক্লিয়ারের ভার্ব ফর্ম হবে ক্লিনেস। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থটা কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ বোঝানো হয় লিখিতভাবে, তাহলে সেক্ষেত্রে হবে ইন রাইটিং ইজ দ্য রাইট অ্যান্সার। গণিতের শুরুতে আমাদের যেটা রয়েছে 10-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে 10-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোট রয়েছে মোট 11টি। 72 সংখ্যার কতটি ভাজক আছে, 72কে আমরা বারবার যদি গসাগু করি তাহলে এখানে আমরা ভাজকগুলো পেয়ে যাব, তাহলে 72 সংখ্যার মোট ভাজক হবে 12টি। 1 3 5 7 9 ডট ডট 51, এটি যোগ করলে কত হবে, তাহলে এটা শুরুতে আমাদের যেটি করতে হবে, আমাদের এখানে সাধারণ অন্তর 1 3 5 7 9 ডট ডট 51 আছে, তাহলে আমাদের সাধারণ অন্তর প্রতি ক্ষেত্রে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে আমরা লিখব ডি ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু আমাদের প্রথমে কত রয়েছে 1 রয়েছে, তাহলে এখানে শেষ পদ কত ছিল 51 ছিল, এটা হচ্ছে শেষ পদ। ওকে, তাহলে এখান থেকে আমাদের এনতম পদের সাহায্যে আমাদের বের করতে হবে কি, এন এর মানটা বের করে নিতে হবে, তাহলে আমরা এনতম পদের সূত্র কি জানি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটার মান কত, যেহেতু 51, তাহলে এখানে এর মান 1, এন এর মান কত, এন এর মান আমাদের বের করতে হবে এন মাইনাস 1 ইন্টু ডির মান 251,
তাহলে এখানে 2n 1 প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল টু 51। তাহলে এখানে যদি এখন আমরা করি যে এখানে -2 থেকে +1টা বিয়োগ হবে, তাহলে এখানে আমাদের ওই পাশে চলে যাবে, তাই না? তাহলে এখানে 2n ইকুয়াল টু হবে 50, তাহলে n ইকুয়াল টু হবে 25। এবারে এখন আমাদের যেটি বলতে হবে, সরি, তাহলে এখানে আমাদের 52 হবে, তাহলে এখানে হবে 26। তাহলে 26 আমরা n এর মানটা কিন্তু পেয়ে গেছি। এবারে আমাদের সমষ্টি যেহেতু চেয়েছে, আমরা সমষ্টি যদি করি n ডিভাইডেড 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে n এর মানটা এখন কত ধরতে হবে? এখানে 26 ধরতে হবে। 2 ইন্টু এর মান কত? 1 প্লাস n এর মান 26, আমরা এখানে সরাসরি 25 ইন্টু 2 লিখলাম। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 13 হবে। এখানে 2 একে 2 প্লাস 50 হয়ে গেল। তাহলে এখানে 13 গুণন 52। ওকে, তাহলে আমাদের এখানে 13 গুণন 52 করলে হবে 676। তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের 676টা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে যেটা রয়েছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানে স্কোয়ার যুক্ত রয়েছে। তাহলে স্কোয়ার যুক্ত যেগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই করতে পারি যে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6, যেটি আমাদের নিয়ম আছে। তাহলে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6। তাহলে ফর্মুলাটা আমরা একটু বসাই। তাহলে কিভাবে লিখবো? আপনারা চাইলে এখানে একটা নিতে পারেন, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড 6। তাহলে nটা কত? 40। এখানে 40 প্লাস 1 হবে, তার মানে 41। এখানে 2n প্লাস 1 হবে, তার মানে 81, নিচে 6। তাহলে এখন আমরা যদি এগুলো পুরোটাই গুণ করে দিই, যেমন এখানে 40, তাহলে এখানে 40 গুণন 41 গুণন 81, তাহলে মোট গুণ করে আমরা 6 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কত? 221, অর্থাৎ 22,140। তার মানে 22,140 রয়েছে আমাদের অপশন খতে। তাহলে এটি হবে আমাদের রাইট অ্যান্সার। a প্লাস বি টোটাল স্কোয়ার ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস বি কিউব এর মান কত, বা a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউবের মান কত? তাহলে এখানে প্রথমে যে কাজটি করে নিতে হবে, a প্লাস 1 ডিভাইডেড a, এই যে এখানে রুট ছিল ওইখানে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা পরিবর্তন করে নিতে হবে, অর্থাৎ a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু √3। এবারে আমাদের টেকনিক যেটি রয়েছে, মান কিউব মাইনাস 3 ইন্টু মান, এভাবে মনে রাখবেন। কিউবের সূত্র মান কিউব মাইনাস 3 ইন্টু মান। যেহেতু আমাদের ভগ্নাংশ ফরম্যাটে রয়েছে, এবির মান বসানোর প্রয়োজন পড়বে না। তাহলে এখানে √3 তার উপরে কিউব মাইনাস 3√3, তার মানে এখানে 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু 0। তাহলে এখানে 0টাই হবে আমাদের কিন্তু সঠিক উত্তর। সাধারণ উৎপাদক নির্ণয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2bc, এখানে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ac। তাহলে এখানে হবে a মাইনাস বি মাইনাস সি, a প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে এখানে আমাদের সাধারণ উৎপাদক যদি বলি, সাধারণ উৎপাদক বলতে দুটার ভিতরে একটা কমন থাকবে, সেটি হচ্ছে a প্লাস বি প্লাস সি। যদি a টু দি পাওয়ার p সমান b হয়, b টু দি পাওয়ার p সমান c হয় এবং c টু দি পাওয়ার r সমান a হয়, তাহলে p কিউ r সমান কত? এখানে অ্যান্সার হবে 1। কিভাবে অ্যান্সার হবে একটুখানি দেখে নিই। তাহলে প্রথমে আমরা যদি বলি এখানে c টু দি পাওয়ার r সমান কত, বা a সমান, বা a টু দি পাওয়ার p সমান, এটা আমরা বসিয়ে নেব। ওকে, তাহলে আমরা শুরুটা করব শেষ থেকে, অর্থাৎ c টু দি পাওয়ার a r সমান a, এখান থেকে শুরু করব। তাহলে c টু দি পাওয়ার r সমান a। তাহলে এখানে c এর মান কত এটা জানতে হবে। c এর মান হচ্ছে b টু দি পাওয়ার কিউ। তাহলে b টু দি পাওয়ার কিউ, এরপরে পাওয়ার হিসেবে আছে r ইকুয়াল টু a। b এর মান কত? b এর মান হচ্ছে a টু দি পাওয়ার p, তার উপরে পাওয়ার হিসেবে থাকবে কিউ আর ইকুয়াল টু a। এবারে যদি আমরা সবগুলো একসাথে গুণ করি, তাহলে পি কিউ আর ইকুয়াল টু এ। তাহলে এখানে এর উপরে যদি কিছু নাই, তার মানে পাওয়ার কত আছে? 1 আছে। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা এ উঠাই দিই, তাহলে পি কিউ আর ইকুয়াল টু কিন্তু 1 হলো।
আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। 3 4 12, 12 দ্বারা 180কে ভাগ করতে হবে। 12 দ্বারা 180কে ভাগ করলে অ্যান্সার কত হয় সেটি হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে 180 ভাগ 12, 3 4 12, তাহলে কত হবে আমাদের 15। তাহলে 15 হচ্ছে, তাহলে 3 15 45, 4 15 60, তাহলে আমাদের দুটি সংখ্যা হবে 45 এবং 60। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা অঙ্ক দুটির অন্তর 2, তাহলে আমাদের দেখতে হবে 4 2 6, 3 2 5, সবগুলোই কিন্তু পার্থক্য ঠিক আছে। স্থান যদি বিনিময় করা যায় তাহলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে 46কে যদি আমরা উল্টায় দিই তাহলে কত হবে? 64 হবে। তাহলে 64 বিয়োগ 46, তাহলে আমাদের কত হচ্ছে? 18 হচ্ছে। বাট দ্বিগুণ কি হচ্ছে? এখানে স্থান বিনিময় করলে আমাদের দ্বিগুণ অপেক্ষা হচ্ছে না, দ্বিগুণের এখানে অপশনই আসতেছে না। ওকে, আবার যদি আমাদের বলি 35, তাহলে এখানে কত হবে? 53 হবে। তাহলে এখানে 53 বিয়োগ 35, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে মাত্র 18। তাহলে এখানে 6 কম বেশির কথা হচ্ছে না। এটা যদি 24কে যদি ধরি তাহলে এখানে 42 বিয়োগ 24, তাহলে পার্থক্য কত হচ্ছে? তাহলে আমরা 24-এর ডাবল যদি করি তাহলে 24-এর ডাবল হবে 48, আর এখানে উল্টে দিয়ে পাইছিলাম কত? 42, তাহলে মোট কত কম হয়েছে? 6 কম হয়েছে, তার মানে 24টাই হবে সঠিক উত্তর। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3 4 5 হলে কোণ 3টিকে ডিগ্রিতে প্রকাশ করুন। তাহলে এখানে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এখানে 5 4 9 3 12, 12 দ্বারা যদি এখন আমরা 180কে ভাগ করি তাহলে কত হবে? আমাদের 180 ভাগ 12, তাহলে প্রতি ভাগে পড়বে কত? 15। তাহলে 3 15 45, 4 15 60, 45 আর 60 আছে, অপশন ঘ ইজ দ্য রাইট আনসার। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 111 হলে বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি হবে 56। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। 20 বছর পরে তাদের বয়সের অনুপাত 13:7 হলে তাদের বর্তমান বয়স কত? তাহলে প্রথমে দেখি বর্তমান বয়সের অনুপাত 3:1, তাহলে 3:1 থেকে 3 10 30, 3 12 36, 3 15 45, 3 16 48। ওকে, তাহলে বলছে 20 বছর পর, তাহলে 20 বছর পরে আমরা যদি প্রদত্ত অপশনগুলি দেখি, 20 বছর পরে এখানে হবে 50, এখানে হবে 30, এটির সাথে অনুপাতের সাথে যায় না। 36-এর সাথে যদি বলি তাহলে এখানে 36 কত হয়ে যাবে? 56 হবে। 12 হয়ে যাবে কত? 32, অপশনের সাথে যায় না। 45 হয়ে যাবে কত? 45 আর 20 কত হয়ে যাবে তখন? 65 হবে, আর এখানে 15 আর 20 হয়ে যাবে 25। এবার এটা হিসাব করে দেখা যেতে পারে। তাহলে এখানে 65 আর 35, তার মানে এখানে এটি হবে রাইট অ্যান্সার। কারণ আমাদের এই প্রদত্ত যে অনুপাত রয়েছে সেই অনুপাতের সাথে আমাদের এখানে 65 এবং এখানে 20 যোগ করলে হবে 35, সেটি কিন্তু যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা 65, 5 দ্বারা ভাগ করলে 5 7 35। তাহলে এটা যদি আমরা টেকনিক আকারে করতে চাই, এখানে বলা আছে একজন শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 20 পয়সা বেশি দিল, তাহলে মোট কত টাকা উঠলো? 4800 টাকা উঠলো। তাহলে প্রথমে আবার যদি বলি ছাত্রছাত্রীর সংখ্যা আমরা জানি না, আমরা যদি সেক্ষেত্রে এক্স ধরি তাহলে প্রত্যেকে কত পয়সা করে দিছে? তত চেয়ে 20 পয়সা করে বেশি দিছে, তাহলে এক্স প্লাস 20 পয়সা বেশি দিয়েছে না টাকা। আচ্ছা, আরও 20 পয়সা করে 48 টাকা উঠেছে। যেহেতু এখানে পয়সার হিসাব ধরেছি আমরা এখানেও 4800 ধরে নিলাম। তাহলে এখানে বিষয়টা দাঁড়ালো কি? এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 4800। আচ্ছা, এখানে 2 ধরি, 800 এটি হবে। এখন এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে? তাহলে এখানে আমাদের যেটি দেখতে হবে, আমাদের 4800 মিলাতে হবে। তাহলে আমরা যদি ধরি এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 80x যদি ধরি, 80x মাইনাস 60x মাইনাস 4800, তাহলে 80 থেকে 60 বাদ দিলে 20 হয়, 6 4800 কিন্তু মিলে গেছে। তাহলে এবারে x কমন নিলে x প্লাস 80 মাইনাস 60 কমন নিলে x প্লাস 80,
তাহলে আমাদের এখানে কত হবে, এক্স প্লাস ৮০ একটা, এক্স মাইনাস ৬০ একটা সমান 0। যেহেতু এখানে প্লাস ফিগার, আমাদের ওই পাশে কি মাইনাস ফিগার হবে, সেহেতু ৮০টা আমরা গ্রহণযোগ্য নয় বলে ধরে নিচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ৬০। এটি হচ্ছে টেকনিক্যালি করার জন্য। তাহলে সঠিক উত্তর হবে ৬০। লিঙ্ক প্রশ্ন হিসেবে নোট করতে পারেন। এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে আসে। এখানে ২০ পয়সার জায়গায় ৭৫ পয়সা থাকতে পারে, এখানে ৪৮-এর জায়গায় আরও বেশি থাকতে পারে, বিভিন্নভাবে। জাস্ট এই টেকনিকটা মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি যেভাবেই আসুক না কেন এই অঙ্কটা আপনারা পারবেন। এবারে যেটি রয়েছে, একটি ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ১০ ঘন্টায়, দ্বিতীয় নলটি খুলে দিলে ১৫ ঘন্টায় খালি হয়। তাহলে দুটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? তাহলে এটাই আমি যে আগের অঙ্কগুলোতে শিখেছিলাম, ওই যে দুইজন একই সাথে যে কাজের অঙ্কগুলো দশমিক আকারে আমরা নিয়েছিলাম। তাহলে এখানে আমরা এটি ১ ঘন্টায় পূর্ণ হয়, এটি কত, প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি ১০ ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এটাকে যদি আমরা ১/১০ করে নিই, আমরা করব ১/১০। এরপরে কি আছে আমাদের, এই যে এই পূর্ণ ট্যাঙ্কটি ১৫ ঘন্টায় খালি হয়, তার মানে ১/১৫, এখানে বিয়োগ হবে ১/১৫। তাহলে এখানে ১০ আর ১৫ লসাগু কত, ৩০। তাহলে ৩×১০ = ৩০ বিয়োগ ২, তার মানে এখানে ১/৩০। তাহলে এই ১/৩০কেই আমরা করতে হবে যে দুটি নল যখন আমরা একসাথে করব, তখন ১ ঘন্টায় পূর্ণ হবে কত, এই যে ৩০ অংশ। তাহলে আমাদের এই ৩০টা হবে অ্যান্সার। তার মানে ৩০ ঘন্টায় দুটি নল একই সাথে খুলে দিলে খালি ট্যাঙ্কটি পূর্ণ হতে সময় লাগবে ৩০ ঘন্টা। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এই অঙ্কটা দেখলে তো আপনাদের ভয় পেয়ে যান যে অনেক বড়, কি করব, রাইট? পরের অঙ্ক যেটি রয়েছে, দাঁড় একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় ১৫ কিলোমিটার, স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় ৫ কিলোমিটার, স্রোতের বেগ নির্ণয় করুন। তাহলে এখানে আমরা যদি বলি, যখন অনুকূলে যাবে তখন নৌকা প্লাস স্রোত, আর যখন প্রতিকূলে যাবে তখন এখানে নৌকা মাইনাস স্রোত, এভাবে হয়। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে স্রোতের বেগ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে যদি আমরা ধরি যে 10 + 5 10 - 5, তাহলে কি হচ্ছে, হয়ে যাচ্ছে। তার মানে x + y x - y করে কিন্তু আমাদের হচ্ছে। তাহলে কত ধরে আমাদের এখানে মিলছে, x 10 + 5 10 - 5। তাহলে আমাদের দুই শর্ত কিন্তু মিলে গেছে, 10 + 5 15, 10 - 5 5। তার মানে স্রোতের বেগটা হবে ঘন্টায় 5 কিলোমিটার। একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি, ঝামেলাযুক্ত জিনিস। তাহলে এখানে বলছে প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৬০০ বর্গমিটার হলে তার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে বিষয়টা কিভাবে দিয়েছে খেয়াল করবেন, যে একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। এখন এখানে যে শর্ত দেওয়া আছে আমরা সেদিকে যাব না, আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে ৬০০ বর্গমিটার। তার মানে কোন দুটি গুণ করলে আমাদের ৬০০ হচ্ছে, তাহলে এখানে ২৪ ৩ ৬ 18 হবে না, ৪ ৫ 20 এটা হতে পারে, ৫ ৬ 30 এটিও হতে পারে, ০ ০ হতে পারে। তাহলে এখানে আমরা যদি করি ৪ ৫ 20, হ্যাঁ, তাহলে খ নাম্বারটা আমাদের, অর্থাৎ ২৫ আর ২৪ গুণ করলে কিন্তু ৬০০ হচ্ছে, সেক্ষেত্রে এটি হবে সঠিক উত্তর। একটি কাজ ১০ দিনে, খ ওই কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে ৪ দিন কাজ করার পর ক চলে গেল, বাকি কাজ খ একা কত দিনে করতে পারবে? তাহলে এখানে আমাদের দেখতে হবে যে দুজনে একত্রে কিভাবে করে। ওই যে সে আগের মতো আমরা এখানে ১/১০ যোগ ১/১৫ করব। তাহলে এখানে কত হবে, আমরা আগের অঙ্কে দেখেছি, নলের অঙ্কে দেখেছি, দুটো যোগ করে কত হয়েছিল, ১/৩০ হয়েছিল। আচ্ছা, সরি, এখানে তো যোগ হবে তাই না, তাহলে একটু বেশি হবে। তাহলে এখানে যেটি হবে আমাদের ৩ ২ ৫, তার মানে এখানে যদি আমরা ৩০ লসাগু করি, তাহলে তখন এখানে হয়ে যাবে কত, এখানে ৩ ২ ৫-এর ৩০, তাহলে এখানে কত, ১/৬ অংশ হয়ে যাবে, রাইট? ওকে। তাহলে এখানে ১/৬ অংশ, এটা একদিনের কাজ। তাহলে ৪ দিনে কত হবে, তাহলে সেই হিসাবে তাহলে ৪ একে ৪, ৪/৬ হবে, তখন এখানে ৪/৬ কাটাকাটি করলে কত হবে, ২/৩ অংশ। এইটুকু বুঝতে পারবেন। তাহলে এই ২/৩ অংশ তারা ৪ দিনে করতে পারে। এখন তাহলে দেখতে হবে আমাদের অবশিষ্ট কত কাজ বাকি আছে। তাহলে মোট অংশকে আমরা ধরবো কত, ১ বিয়োগ ২/৩। তাহলে এখানে হবে ৩ বিয়োগ ২, নিচে ৩, তাহলে এখানে হবে ১/৩ অংশ। এখনো পর্যন্ত ১/৩ ফাঁকা আছে।
তাহলে এখন ক্ষয়ের যে শর্ত, খ পুরো কাজ করতে কত সময় নেয়? 15 দিন সময় নেয়। তাহলে আমরা যদি এই কাজ করি যে এক অংশ কাজ করতে সময় নেয় 15 দিন, রাইট? তাহলে 1/3 অংশ করতে কত সময় নেবে সেটা আমাদের এখানে দেখতে হবে। তাহলে এটি তখন আমাদের কি হয়ে যাবে? তখন এখানে আমাদের এখানে 15, এখানে 3, এখানে চলে আসবে তখন 1, তার মানে এখানে আমাদের দাঁড়াবে কত? 5 দিন। তাহলে আমাদের সর্বসাকল্যে আমাদের অ্যান্সারটা কত হবে? 5 দিনে করতে পারবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 4 জন পুরুষ 6 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে। 3 জন পুরুষ 3 জন বালক একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে এখানে যে কোনো একটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে 4 জন পুরুষকে বালকে রূপান্তর করতে হবে অথবা বালকগুলোকে পুরুষে রূপান্তর করতে হবে। তাহলে এখানে সহজ হয় যে পুরুষগুলোকে বালকে রূপান্তর, তাহলে 4 জন পুরুষ বা 6 জন বালক এখানে আমরা লিখতে পারি 4 জন পুরুষ সমান 6 জন বালক। তাহলে 1 জন সমান কত? 6 এর 4। তাহলে এখানে বলা আছে কতজন পুরুষ? 3 জন পুরুষ। তাহলে এখানে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে 3, তাহলে 3 6 18 ভাগ 4। তাহলে এখানে কিন্তু আমাদের দশমিক আসছে, রাইট? তাহলে দশমিকটা আমাদের করলে তো হবে না, তাহলে আমরা পুরুষে রূপান্তর করে নিতে হবে আমাদের। পুরুষে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে? যে 6 জন সমান 4 জন, 1 জন সমান 4 এর 6, এখানেও 3 জন আছে, তখন 3 জন সমান কত হবে? তাহলে এখানে 4 গুণন 6, সরি 3 নিচে 6, তাহলে 3 দিয়ে 6কে কাটলে কত হবে? 2, 2 দিয়ে কাটলে হবে 2। তার মানে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? 3 জন বালক সমান 2 জন পুরুষ দাঁড়াচ্ছে, রাইট? তাহলে এখন আমাদের দেখতে হবে এখানে 3 জন পুরুষ ছিল প্লাস 3 জন পুরুষ, সরি বালকটা রূপান্তর হলো কিসে? পুরুষে। তাহলে মোট হলো কত? 5 জন পুরুষ। এই জিনিসটা আপনাদের এখন জানতে হবে। তাহলে এখন আমরা করব যে এখানে যেহেতু আমরা পুরুষ ধরেছি, পুরুষের কাজ করব। যে 4 জন পুরুষ কাজ করে একদিনে, তাহলে 4 জন পুরুষ কাজ করে কত দিনে? একটি কাজ করে 20 দিনে। তাহলে একজনের করতে নিশ্চয়ই বেশি সময় লাগবে। এবারে আমাদের 5 জন যেটি বের করেছিলাম, 5 জনে কত লাগবে? তাহলে এখানে 20 গুণন 4 নিচে 5, 5 দিয়ে কাটলে 4, 4 4 16। তাহলে এখানে আমরা 5 দিয়ে 20কে কাটলাম 4, 4 4 16 দিন। তাহলে 16 দিন হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে আমরা অ্যান্সার করব 16 দিন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। টাকায় 10টা দরে কোনো দ্রব্য ক্রয় করে 8টা দরে বিক্রয় করলে কত লাভ হবে? এক্ষেত্রে একটা টেকনিক করে নেবেন যে পার্থক্য, এখানে পার্থক্য গুণন 100 এখানে লিখে নেবেন। লেখা আমার খুবই বাজে, এটা কিছু মনে করবেন না। পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়, ওকে? তাহলে এখানে পার্থক্য কত? 10টা 8টা, পার্থক্য 2 গুণিতক 100 ভাগ বিক্রয় করছে 8টা, 2 দিয়ে কাটলে কত? 4, 4 দিয়ে কাটলে হবে 25। তাহলে 25টা হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 25% হবে আমাদের রাইট অ্যান্সার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন ঘটবে? তাহলে এখানে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% কম, তাহলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন ঘটবে? তাহলে এখানে যদি আমরা এইভাবে নিই, যেমন 20 গুণন 10, তাহলে এখানে আমরা যদি কত হবে? 200 হবে। এবারে বলছে কি আমাদের শর্তটা কি? যে 20% বৃদ্ধি করতে হবে দৈর্ঘ্য, তাহলে 2 দুগুণে 4, তখন হয়ে যাবে 24, আর 10% কমাতে হবে, তার মানে এখানে হয়ে যাবে 9। তাহলে এখানে 24 আর 9 আমাদের গুণ করলে কত হবে সেটা আমাদের এখানে কত হবে? 4 9 36। তাহলে এখানে 24 আর 9 হলো 216। তাহলে এখানে 216 হলো। এখন এখানে দেখতে হবে মোটের উপর কত বৃদ্ধি পেল? 16। তাহলে 200-তে 16 বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে? 8। তার মানে 8% বৃদ্ধি পাবে। বিষয়টা মনে রাখবেন, 8% বৃদ্ধি পাবে। সাধারণ জ্ঞান অংশের প্রথম প্রশ্ন, ইরাকের বর্তমান প্রেসিডেন্ট, আচ্ছা এখানে বর্তমান প্রেসিডেন্টটা আমাদের এখানে দেওয়া হয়নি, এখানে একটুখানি ভুল রয়েছে। এখানে ইরাকের না হয় ইরানের হওয়ার কথা, আমরা এটা একটুখানি করে দিচ্ছি যে ইরানের বর্তমান প্রেসিডেন্ট বারহাম সালি লেখা হয়েছে, এটি সম্পূর্ণ অন্য কথা ছিল। তাহলে এখানে শুধু হবে ইরাকের বর্তমান প্রেসিডেন্ট কোন সম্প্রদায়ের লোক ছিল। তাহলে ইরাকের বা ইরানের যদি এখানে আমরা বলি, ইরানের হলে শুনতে হবে সেটি সুন্নি
বা শিয়া এই জাতীয় কথা রয়েছে। তবে এখানে এই প্রশ্নটা আমরা স্কিপ করতে চাচ্ছি, এটি সম্পূর্ণ আমাদের রয়েছে। যদি এখানে ইরাকের এখানে আমাদের বলা ছিল, মানে যে প্রশ্নটা ইরাক এবং ইরান দুটো মিলিয়ে করা হয়েছিল, মূলত এটা মিক্সড হয়ে গেছে দুটো মিলিয়ে। মূলত ইরানের বর্তমান প্রেসিডেন্ট কোন সম্প্রদায়ের লোক ছিলেন, এই প্রশ্নটা আমাদের এখানে দেওয়া ছিল। তবে এখান থেকে আপনারা লিঙ্ক প্রশ্ন হিসেবে লিখবেন যে ইরানের প্রেসিডেন্ট তিনি কত তারিখে মারা যান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এখানে আপনারা ইরানের বর্তমান প্রেসিডেন্ট কোন সম্প্রদায়ের লোক, এখানে শিয়া সম্প্রদায়ের লোক, এটা আপনারা পড়ে নেবেন। এখানে মূলত আমাদের প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক রয়েছে। আর এখানে আপনারা আরও একটা লিঙ্ক প্রশ্নটা নোট করবেন যে ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি কত তারিখে মৃত্যুবরণ করেন। এখানে 19টাকেই সবাই প্রাধান্য দিয়েছে। এখানে যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা এসেছে 20-এ, তবে 19 মে আনুষ্ঠানিকভাবে এখানে যে বিমান দুর্ঘটনা বা হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিল, তাহলে সেক্ষেত্রে 19 মেটা রাইট অ্যান্সার হবে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এর জন্ম কত সালে হয়েছিল? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয়েছিল 1912 সালে। আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নিয়েছিল কবে? ফকল্যান্ড দখল করেছিল 1982 সালে। গ্রুপ 77 এর জন্ম কত সালে? গ্রুপ 77 এর জন্ম 1964। নিচের কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ বা 28তম সদস্য? তবে এখানে 28তম সদস্যকে সেটাকে ফোকাস করা হবে। এখানে 28তম সদস্য ক্রোয়েশিয়া। উত্তর আয়ারল্যান্ড কত সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর 1998। কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? চুল্লির ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে রাশিয়াকে এগিয়ে নিতে হবে। চেকোস্লোভাকিয়া কত সালে ভেঙে দুটি রাষ্ট্রে পরিণত হয়েছিল? এটি হবে 1993। মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয় ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল? এটি হবে 1958 সালে। আমেরিকার রাষ্ট্রসমূহের সংগঠন অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস অর্থাৎ OAS গঠিত হয়েছিল কত? এটি 1948 সালে গঠিত হয়েছিল। এবং অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি OAU গঠিত হয়েছিল 1963 সালে। কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল? সঠিক উত্তর 1842। কোন দেশটি অতীতে কখনো কোনো দেশের কলোনি বা উপনিবেশে পরিণত হয়নি? এটি আপনাদের জন্য কাজ থাকবে, অবশ্যই কমেন্ট সেকশানে সঠিক উত্তরটা লিখে জানানোর জন্য অনুরোধ করছি। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কত সালে? লিঙ্ক প্রশ্ন নোট করবেন। মিশরে সুয়েজ খাল খনন কাজ শেষ হয়েছিল কবে? উদ্বোধন হয়েছিল কবে? আর জাতীয়করণ হয়েছিল 1956 সালে। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত কত? ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1864। নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে দেখতে পাওয়া যায় না? বাংলাদেশে দেখতে পাওয়া যায় না, সেটি হলো মালভূমি। বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্রটির নাম কি? প্রথম গ্যাস ক্ষেত্রটির নাম হচ্ছে সাঙ্গু ভ্যালি। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? সিলেট পার হলে আমরা সাধারণত দেখতে পারি মেঘালয়কে, রাইট? বঙ্গভঙ্গ হয় কত সালে? এটা জিনিসটা লিঙ্ক প্রশ্ন হিসেবে নোট করবেন। প্রশ্নটা রয়েছে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে, বা বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? তাহলে এটি হবে 1911। বাট প্রশ্নটা এমনভাবে আসতে পারে বঙ্গভঙ্গ হয় কত সালে, যেটি 1905। গ্রিনিচ মান সময় অপেক্ষা কত ঘন্টা আগে? ওয়েল নন একটি প্রশ্ন, +6। কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পেয়ে থাকে? সবচেয়ে বেশি সাহায্য পেয়ে থাকে জাপান থেকে, বিশেষ করে জাইকা থেকে। কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক? গারো, খাসিয়া, মারমা, এভাবে মনে রাখছেন। গারো, খাসিয়া, মাতৃতান্ত্রিক। মারমা তো হবে না, গারো, খাসিয়া, মাতৃতান্ত্রিক, অর্থাৎ গা খা মা, এভাবে মনে রাখবেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে খাসিয়া। দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত? দহগ্রাম ছিটমহল এটি লালমনিরহাট বা 3 বিঘা করিডোর যেটা নামে পরিচিত, সেটিও লালমনিরহাটেই কিন্তু অবস্থিত। তাহলে সঠিক উত্তর হবে লালমনিরহাট। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? সুন্দরবনের আয়তন হচ্ছে 2400 বর্গ মাইল। এটি কনভার্ট করে কিলোমিটারেও আসতে পারে। জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? কোরাম হয় মোট 60 জনে। এখানে এই টার্মটি ইংলিশে আসতে পারে যে কোরাম মিন্স, কোরাম কি? তাহলে এটা একটু পড়ে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয়েছিল? এটি পাশ করা হয়েছিল 27 মার্চ 1996।
পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ ঘাটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? সংবিধান কার্যকর হয়েছিল 16 ডিসেম্বর 1972। 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন কোন শিল্পী? জয়নুল আবেদিন। যমুনা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? এই প্রশ্নটা যুক্ত করার অন্যতম কারণ হচ্ছে বর্তমানে যমুনা রেল সেতু। যমুনা সেতুর দৈর্ঘ্য কত? এটি হচ্ছে 4.8 কিলোমিটার। লিঙ্ক প্রশ্ন হিসেবে থাকবে পদ্মা সেতুর দৈর্ঘ্য এবং যমুনা রেল সেতুর দৈর্ঘ্য। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। এখানে লিঙ্ক প্রশ্ন হিসেবে নোট করবেন মানুষের ক্রোমোজোম কত জোড়া? কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি? স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি হচ্ছে লোহার। ওজোন স্তরে ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস? মুখ্যত দায়ী হিসেবে আমরা সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনকে দায়ী করতে পারি। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল হবে 90। সংখ্যাটি কত? তাহলে এখানে আমরা করব 16 3 16 48, 48-এর সাথে 32 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 90 হয় না। 18 দুগুণে 36, 3 18 54, তার মানে এটি হচ্ছে 54 আর 36 যোগ করলে কত হচ্ছে? 90 হচ্ছে। একটি কোর্সে পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারেনি তাদের মধ্যে 12 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেছে। 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী মোট অংশগ্রহণ করেছে? এটি মুখস্থ বিদ্যা একটা, একা হচ্ছে 60 জন। বাট কিভাবে করবেন? সবার তো আর মুখস্থ থাকবে না। তাহলে এখানে আমরা যেভাবে বলবো যে প্রথমে আমাদের বলা আছে 30% পাশ করেছে, তার মানে বাকি 70 জন কি পাশ করেনি। এবারে বলছে পাশ না করা মোট শিক্ষার্থী কতজন? তাহলে এখানে মোট শিক্ষার্থী কতজন বলছে যে যারা পাশ করতে পারেনি তাদের মধ্যে 12 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেছে। তাহলে 12 জন পেলাম। ওকে, এরপরে বলেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। তাহলে যারা পাশ করেনি তাদের সংখ্যা কত পেলাম? এখানে 12 জন পেলাম, এখানে 30 জন পেলাম। আর তাহলে এখানে আমাদের কত? তাহলে ওই যে মোট কত হলো? 42 জন। তাহলে এখানে 42 জন। তাহলে এই 42 জন কোন পার্সেন্টেজে পড়বে? 70%। তার মানে 70% সমান যদি 42 হয় তাহলে 100% সমান কত? এইভাবে এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা করি তাহলে 100 গুণিতক 42 ভাগ 70, 0 0 কেটে যাবে। তাহলে এখানে 6 6 10 60 জন হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে হবে 60 জন। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? তাহলে এখানে হবে 50-50। যদি 1 থেকে 99 হয় তাহলে 49-50 এইরকম। এখানে 50-50 ইজ দ্য রাইট অ্যান্সার। চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? এটিও আপনাদের জন্য একটি কাজ থাকবে। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। শেষ মুহূর্তে জানিয়ে রাখি, খাদ্য অধিদপ্তর প্রস্তুতিকে সামনে রেখে একটা স্পেশাল পিডিএফ শিট তৈরি করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া নিয়ম অনুসারে খুব সহজেই সেটি আপনারা সংগ্রহ করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি চূড়ান্ত মডেল টেস্টে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।